শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগতম। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। 10 মাসে মব সহিংসতায় নিহত 174, অভিযোগের তীর বিএনপি, জামায়াত ও এনসিপির বিরুদ্ধে। মৌলবাদের অর্থনীতির গবেষক অর্থনীতিবিদ আবুল বারাকাত গ্রেফতার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে শুল্ক গবেষণায় বেশ কিছু ব্যাপারে ঐক্যমত। রিজভী মনে করেন জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতে চাওয়া বিভ্রান্তিমূলক। নোয়াখালীতে পানিবন্দী 42,000 পরিবার। প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা, তদন্তে সিআইডি। গভীর রাতে বাসায় আগুন, একই পরিবারে 5 জন অগ্নিদগ্ধ। ফরিদা পারভিনের শারীরিক অবস্থার অবনতি হয়নি, তবে ঝুঁকিমুক্ত নন। ট্রাম্পের উপর হামলার ঘটনায় 6 সিক্রেট সার্ভিস সদস্য বরখাস্ত। এবারে বিস্তারিত। বাংলাদেশে একের পর এক মব ভায়োলেন্স বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় জনমনে আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে গত 6 মাসে অন্তত 141টি মবের ঘটনায় 83 জনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এইসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও সরকার মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মবকে ক্ষুব্ধ মানুষের প্রেসার গ্রুপ বলে ন্যারেটিভ দেন, যা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। বর্তমানে প্রভাবশালী দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম ও জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বিরুদ্ধেও মবের অনেক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। কট্টরপন্থী ধর্মভিত্তিক কোনো কোনো গোষ্ঠী, যাদের রাজনীতিতে সাধারণ মানুষের মাঝে তেমন অবস্থান নেই, এ ধরনের কিছু শক্তি তৌহিদি জনতা বা এ ধরনের ব্যানারে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু মব সৃষ্টি করেছিল। ইসলামপন্থী কোনো কোনো দলেরও তাতে সমর্থন ছিল। মানবাধিকার কর্মী নূর খান লিটন বিবিসি বাংলাকে বলেন, কোনো শক্তি একের পর এক মব তৈরি করে দেশকে একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাইছে, তাতে পরিবেশ অস্থিতিশীল হয়। আর এনসিপির বিরুদ্ধেই অভিযোগের পাল্লাটা ভারী বেশি, যদিও দলটি অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে তারা মবের ঘটনাগুলোকে জনরোষ বা বিক্ষুব্ধ জনতা বলেও একের পর এক ন্যারেটিভ দিয়ে যাচ্ছে। বাংলাদেশের মৌলবাদ জঙ্গিবাদের অর্থনীতির অন্দরবাহির বইয়ের লেখক, অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত 12:15টার দিকে ধানমন্ডি থেকে আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরনটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি আবুল বারাকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত পরস্পর যোগসাজশে জাল জালিয়াতির মাধ্যমে এরনটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তাঁর সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। উল্লেখযোগ্য, আবুল বারাকাত তার বাংলাদেশের মৌলবাদ জঙ্গিবাদের অর্থনীতির অন্দরবাহির নামক বইতে ইসলাম ধর্মীয় কট্টরপন্থার অর্থনৈতিক কাঠামো নিয়ে গবেষণা করেছিলেন। এই বইতেই প্রথমবারের মতো উঠে আসে বাংলাদেশে মৌলবাদের অর্থনীতি কিভাবে নিজের কর্মপদ্ধতি পরিচালনা করে। পুরোটা সুষ্ঠু তদন্ত চাই। এভাবে করে কাউকে আমরা কোনো রকমের কাগজপত্র দেখি নাই, যে কোনো ধরনের কাগজপত্র দেখি নাই যে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট, কিছুই আমরা দেখি না। আমাদের কাছে কোনো কাগজ নাই। শুল্ক আলোচনায় বেশ কিছু বিষয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ শুক্রবার 11 জুলাই বাংলাদেশ সময় সকাল 10:38 দিকে প্রধান উপদেষ্টার ফেসবুকে এক পোস্টে এসব বিষয় জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, আলোচনার দ্বিতীয় দিনে দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেসব বিষয় উপস্থাপনের পর যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুই দেশের মধ্যে তৃতীয় দিনের মতো আলোচনা শেষ হয়। আজ শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 9টার দিকে তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।
ওই পোস্টে জানানো হয়, দ্বিতীয় দিনের আলোচনার একটি উল্লেখযোগ্য দিক হল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একান্তে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। গিয়ার ট্রাম্প প্রশাসনে মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলাকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে, কিন্তু এটি মূলনীতির মধ্যে কেন নিতে হবে? যুগে যুগে দেশে আরও সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে তো সংস্কার বিরোধী কোনো কথা বলা হয়নি, সংস্কারের পক্ষেই বলা হয়েছে, কিন্তু জুলাই সনদকে মূলনীতির মধ্যে নিতে হবে এগুলো বলে তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে জনগণও বিভ্রান্ত হচ্ছে। আপনারা জনগণকে কেন এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এসব না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিন, সেটি হবে সবচেয়ে বড় কাজ। নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে পানিবন্দী হয়ে পড়েছে 41,840টি পরিবার। জেলায় মোট 466টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,03,100 মানুষ। বিধ্বস্ত হয়েছে 40 ঘরবাড়ি। জানা গেছে, নোয়াখালী সদর, কবিরহাট ও সেনবাগ উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। নোয়াখালী সদর উপজেলাতেই ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা 30,000, সেনবাগে 3,870, কবিরহাটে 3,650, কোম্পানীগঞ্জে 3,520, সুবর্ণচরে 500 ও হাতিয়া উপজেলায় 300। বন্যায় ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 1টি ও আংশিক ক্ষতিগ্রস্ত 40টি। জেলা জুড়ে মোট 40টি আশ্রয়কেন্দ্রে 1,419 জন মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে রাজধানী সহ সারা দেশে গত কয়েকদিনের বৃষ্টিতে 21 জেলায় 72,076 হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গত ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা কার্টুনে ঈদ মোবারক লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। এই অভিযোগে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং গ্রাফিক ডিজাইনারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে আদালত অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে অভিযোগ তদন্ত করে আগামী 7 অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে গত 28 এপ্রিল ঢাকার ব্যবসায়ী নজরুল ইসলাম বাদী হয়ে মামলার আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়, গত 30 মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলাম জুড়ে ঈদ মোবারক শিরোনামে একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। কার্টুনটি কুকুরের ছবি সংবলিত। রাজধানী ঢাকার সূত্রাপুরে একটি বাসায় আগুনে একই পরিবারের শিশু সহ 5 জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার 10 জুলাই দিবাগত রাতে ঢাকার সূত্রাপুরের কাগজি টোলায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ ব্যক্তিরা হলেন ভ্যান চালক মোহাম্মদ রিপন পেদা, তার স্ত্রী মোসাম্মদ চাঁদনি, ছেলে তামিম পেদা, রোকন পেদা ও মেয়ে আয়শা। বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। রিপনের শরীরের 60%, চাঁদনির 45%, তামিমের 42%, রোকনের 60% ও আয়শার 63% পুড়ে গেছে। খ্যাতিমান লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার আর অবনতি হয়নি, তবে তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে গত কয়েকদিন তার অবস্থা ছিল সংকটাপন্ন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 2 দিন ফরিদা পারভিনের শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, বরং তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে ঝুঁকি রয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনা ও জনসংযোগ শাখা জানিয়েছে, ফরিদা পারভিনের চিকিৎসার জন্য গত 9 জুলাই বিকাল ও 10 জুলাই সকালে 2 দফা মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকেরা আন্তরিকভাবে তার সুস্থতার জন্য কাজ করে যাচ্ছেন। গত বছর পেনসিলভ্যানিয়ায় একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হওয়া হত্যা চেষ্টার ঘটনায় দায়িত্বে থাকা 6 জন সিক্রেট সার্ভিস এজেন্টকে সাময়িক বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা সংস্থা। বৃহস্পতিবার সিক্রেট সার্ভিস জানিয়েছে, 6 কর্মকর্তার প্রত্যেককে 10 থেকে 42 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে, তবে তাদের নাম এবং বরখাস্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।
2024 সালের 13 জুলাই ট্রাম্প যখন বাটলার শহরে জনসভায় ভাষণ দিচ্ছিলেন তখন কাছের একটি ভবনের ছাদ থেকে এক বন্দুকধারী গুলি ছোড়েন। সেদিনের হামলায় ট্রাম্প আহত হলেও তার এক সমর্থক নিহত হন। পাশাপাশি সেই বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে শুরু হয় একাধিক তদন্ত এবং সংস্থার পরিচালক পদত্যাগ করেন। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। সবাইকে ধন্যবাদ।